বাংলাদেশের সবচেয়ে নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার একটি ভালো আদর্শবাদী সংগঠন যে 16 বছর অত্যাচারিত ছিল, তাকে আপনি শেখ হাসিনার চাইতে নিকৃষ্ট ভাষায় গালি দিয়ে উপস্থাপন করতে গিয়ে আপনি যে গোলে পৌঁছতে চান, একই গোলে শেখ হাসিনাও পড়ে গিয়েছে এবং শেখ হাসিনা আপনার আগেই জামাতের জন্য সেই কাজগুলো করে গিয়েছে। যেমন 13 সালে মানুষদেরকে মেরেছে। এখন আপনাদেরকে দিয়েই গেম খেলানো হবে। আমার তো ভয় হচ্ছে আপনাদের ওই বক্তব্যগুলো যদি সঠিক হয়। আমি মাঝে মাঝে পিনাকি দাদারও অনেক বক্তব্য শুনতাম, সেখানেও তার বক্তব্যগুলো শুনে মাঝে মাঝে কয়েকটি শব্দ আমি খুব পিক করতাম। যদিও আমি বলছি না যে এটার সাথে পিনাকি দাদা কিংবা আপনার কোনো শত্রুতা বা সম্পর্ক থাকতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু আমি এটা বলছি, আমি ভাবছি যে আপনাদের এই শব্দ চয়নগুলো সেই দিকেই তো নিয়ে যাচ্ছে, যেই দিকের কথাগুলো আপনারাই সতর্ক করতে গিয়ে বলতেন যে ভারত এমন কিছু লোক তৈরি করবে যাদেরকে তৈরি করতে গিয়ে প্রথমে আপনার মতো আমার মতো বানিয়ে দিবে যাতে করে আমি আপনার উপর আস্থা রাখি, পরে আপনাকে ওই ব্যক্তিকে দিয়ে আপনার বিরুদ্ধেই আবার কাজ করাবে। তাহলে কি আপনি যে এখন স্ট্যাটাস দিলেন বা ভিডিওটি দিলেন, এটা কি সেটারই প্রমাণ বহন করে না যে আপনাকে এতদিন তৈরি করা হয়েছে আর এখন জামাতের বিরুদ্ধে কিংবা শফিক সাহেবের বিরুদ্ধে লাগানো হয়েছে? মূলত শফিক সাহেব শত্রু হয়েছে 5ই আগস্টের পরে। আমি একটি ভিন্ন দল করি ভাই, আমার এই মন্তব্যগুলো অনেকের শরীরের মধ্যে জ্বলে, আগুন ধরিয়ে দেয়, ভালো লাগে না। কারণ কি জানেন, আমি তো 5 তারিখের পরে চাইলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিংবা আমার ক্ষমতা, আমি চাইলে একেবারে বিশাল কিছু সেজে বসে থাকার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি আমার যেই জায়গায় কথা বলার কথা সেই জায়গা থেকে একচুল লড়ি নাই বিদায় হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে। আমি 5 তারিখের পর থেকে দেখলাম হঠাৎ করে এই জামাত ইসলামের আমির এবং ডাক্তার শফিক সাহেব কেন মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, আবার কেন তিনি সবচেয়ে তাদের কাছে অজনপ্রিয়, মানে খারাপ লোকের রূপান্তরিত হচ্ছে। প্রথমে আমি বলে নেই খারাপ কেন হচ্ছে। শফিক সাহেবের নাম সেনাপ্রধান কেন সেই আপনার রাষ্ট্রপতি ভবনে সবার আগে নিবে কিংবা সেনা সদর দপ্তরে সবার আগে নিবে? শফিক সাহেব কেন এখন জাতীয় রাজনীতিতে অবদান রাখবে? শফিক সাহেব কেন এখন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে, দেশ বিনির্মাণে কথা বলবে? শফিক সাহেব কেন এত বড় ইফতার মাহফিল করবে? শফিক সাহেব কেন এত বড় কর্মী সম্মেলন করবে? শফিক সাহেব কেন এখন প্রাইম মিনিস্টার ভাবে গাড়ি ঘোড়ায় বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন করবে? শফিক সাহেবকে কেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মর্যাদা দিবে? শফিক সাহেবকে কেন পুলিশ বাহিনী প্রোটেকশন দিবে? এই যে শফিক সাহেব আজকের বাংলাদেশে এই অবস্থানটা তৈরি করতে পেরেছে, এটাই অনেকের শরীরের মধ্যে জ্বালাপালা তৈরি করে দিয়েছে। মূলত তারা চায় এই শফিক সাহেব মসজিদে তসবিহ নিয়ে বসে থাকবে, ইতিকাফ করবে, মিলাদ পড়বে, আর দোয়া মুনাজাতের মধ্যে সীমাবদ্ধ থেকে বাইতুল মুকাররমের উত্তর ঘটে মাঝে মাঝে এক একটা সভা সমাবেশ করবে, ইসলামী রাজনীতির কাজ শেষ। এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন আয়াতুল্লাহ খোমেনি, এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন বিখ্যাত বুজুর্গ। কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, রাজনীতিতে অবদান রেখে বাংলাদেশের এখন দ্বিতীয় বৃহত্তর দলে রূপান্তরিত করেছে, এখন তিনি সকলের কষ্টের ফোড়া হয়ে রূপান্তরিত হয়েছে। এগুলো বলতে বুঝতে আর সায়েন্স লাগবে না, একেবারে ভেরি সিম্পল। ওরা চায় না যে ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হোক। এই যে চরমনের পীর সাহেব সহ শফিক সাহেব সহ, শফিক সাহেবের সাক্ষাতের পরেই দেখবেন বড় বড় রাজনৈতিক দলও সাক্ষাৎ করছে। এই যে ডিমান্ড তৈরি হচ্ছে রাজনীতিতে ইসলামপন্থীদের, এই যে ঐক্যের জন্য একে অপরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা সময় ছিল ঐক্য হওয়ার কোনো রাস্তা ছিল না, এখন ঐক্য হচ্ছে। এই ঐক্য কেন হবে, এটাই এখন সকলের মূল সমস্যার কারণ হিসেবে দেখা দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের সে কারণে আপনাদেরকে কেউ না কেউ, আমি নিশ্চিত করে বলতে পারি কেউ না কেউ, না তো আপনিই তো বললেন ভিডিওর মধ্যে কারো সাথে কথা হয়েছে, তারা আপনাকে পড়িয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, আর সেটাই আপনি ডেলিভারি দিয়ে দিলেন ইউটিউবে বক্তব্যে। একটাবার চিন্তা করেছেন আপনার এই নিকৃষ্ট বক্তব্যের মধ্য দিয়ে আপনি যেমন একটা দলকে শুধুমাত্র নয় সমগ্র জাতিকে আপনি ব্যথিত করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই নয় যে আপনি সমালোচনা করতে পারবেন না, অবশ্যই পারবেন, কিন্তু সেই সমালোচনাটা হতে হবে ওই পাপিয়া সম্রাটদের মতো হলে হবে না। সেই সমালোচনাটা আপনার ওই যে আপনার এখন বিএনপির 2-1 নেতা আছে আমার দলেরই, সেই প্রিয় নেতা আপনার কি বলে ওই ফজলুর রহমান সাহেবের মতো হলে হবে না। সেই রকম আপনার ওই চাঁপাইনবাবগঞ্জের হারুনের মতো পাপিয়ার মতো হলে হবে না। যে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামিক ধর্মীয় কালচারের বিরুদ্ধে তারা যেভাবে সরাসরি নেমেছে, এমনকি শেখ হাসিনার বিচার কন্টিনিউ করতে চায় হারুন সাহেবরা, এই যে যুদ্ধাপরাধী ইস্যুটা আবার সামনে আনছে, আমার কাছে এই 3টে জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে।
আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য, ঠিক 5 তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য, আবার একই আপনাদের মুখে, ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা, এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন, এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই তিনটেই মহাপরিকল্পনার অংশ। একটা 13 সালে ঘটানো হয়ে গিয়েছে, আরেকটা 5 তারিখের পরে বিএনপির 2-1 নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে, আরেকটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধাপরাধী বলতে জামাত, দেশ বিরোধী বলতে জামাত, এবং জামাতই সবচেয়ে খারাপ লোক, এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাঁঠালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন। এটা আমার কাছে আজকের স্পষ্ট হচ্ছে। আপনারা নিশ্চিত যে এই কাজটি একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে করেছেন। আমি সে কারণে দলীয় ব্যক্তিদেরকে সবসময় বলতাম, ওই যে বিভিন্ন ভাঙচুর আক্রমণ ওই সময়গুলোতেও বুঝানোর চেষ্টা করতাম কৌশলে, যে রাজনীতিবিদরা যখন কোনো ঘোষণা দিবে তার আগে আপনারা আমাদের আরেকজনের কথায় নাচানাচি করবেন না। রাজনৈতিক ভাষা আর ব্যক্তিগত বক্তব্য এক হয় না। রাজনীতি যারা করে তারা বিভিন্ন সমীকরণ নিয়ে রাজনীতি করে, আর ব্যক্তিগত কথা যারা বলে তারা ব্যক্তিগতভাবে যা ইচ্ছে তাই বলতে পারে। কেন বলতাম? বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছিল বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমাদের সহজ সরল মুসলমানরা এটা বোঝে না। আমি আপনাকে একটু তাকবীর দিয়ে দিলাম, আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন। আপনি যেই দল করেন ওই দলের আমিরের চাইতেও আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন। এটাই আপনাদের পতনের মূল কারণ, যে আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে। একজন ইমানদার ছাড়া, যে মুসলমানই না, তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে। আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে, তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, এখন আপনার ইমান নিয়েই টানাটানি বাজছে। আপনি এখন কার প্রতি রক্ষা করবেন? দুইটা সহজ প্রশ্ন। আপনার সামনে আপনার দলের আমির কিংবা চেয়ারম্যান দাঁড়িয়ে আছে, ওনার চরিত্র আপনার কাছে কেমন মনে হয়? সেইটা সত্য, নাকি আপনার কাছে ইলিয়াস সাহেব যেটা ভিডিওতে বলে দিয়েছেন সেইটা সত্য? যদি এই দুইটার মধ্যে আপনার কাছে প্রথমটা সত্য মনে হয় তাহলে আপনি সঠিক রাজনীতি করেন, আর দ্বিতীয়টা যদি আপনার মনে হয় তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি করেন না, আপনি বিস্ফোরা হিসাবে শুধুমাত্র ইউটিউবের ভাষণগুলো শোনার জন্য বসে আছেন, আর কিচ্ছু না। দাঁড়িয়ে আছে, টুপি আছে, দল করে, নামাজ পড়ে, কালাম করে, দিন রাত দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করে যাচ্ছে, তাকে নিয়ে প্রশ্ন তুলবে, সেটা আপনার বিশ্বাসযোগ্য? মানে আপনি সন্দেহ পোষণ করা শুরু করে দিবেন, তার কোনো নির্দেশনা আপনার কাছে ভালো লাগবে না। ভালো লাগবে গিয়ে বিদেশ বসে, এমনও হতে পারে, আমি জানি না, আল্লাহ মালুম, ব্যক্তি জীবনে এমনও হতে পারে তাদের ব্যক্তিগত জায়গা থেকে এর চুল পরিমাণ ইবাদত কার্যক্রমের সাথে তাদের সম্পর্ক নাই, কিংবা এমনও ব্যক্তি হতে পারে যে আদতেই আপনার এত বেশি মুসলমান প্রিয়, আপনার প্রিয় হয়ে গেল, আপনার আনন্দের ব্যক্তি হয়ে গেল, কিন্তু লোকটা আদতেই আপনার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, আপনি সেটা বুঝতে পারলেন না। এটাই আপনাদের ক্ষতির কারণ। জানি না আমার এই কথাগুলো কার কাছে কতটুকু কিভাবে গ্রহণীয় হবে। সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যদি সাবধান এবং সতর্কতা এবং আপনার নেতার প্রতি আনুগত্যের মাত্রা রেখে না পথ চলতে পারেন, আপনারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে চরম খেসারতের শিকার হবেন।